গত ক্লাসে আমরা রেগুলেশন অফ বডি ফ্লুইড করছিলাম। বাসায় একটু দেখছিলা? তোমাদেরকে যে বলছিলাম যে এবিসি বইতে একটা চার্ট আছে কিভাবে ইসিএফ এর অসমো রেগুলেশন হয় দেখার জন্য, দেখছিলা? হ্যাঁ, ইসি বই থেকে কিভাবে হাইপোভলিউমিয়া হলে অথবা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স হলে কিভাবে ইসিএফ এর অসমো রেগুলেশন হয় অথবা ওয়াটার ব্যালেন্স মেনটেন হয়, এটার একটা ফ্লো চার্ট আছে, সেটা এবিসি বই থেকে দেখার জন্য, লেখার জন্য। তোমরা এই চার্টটা আজকে সবাই লিখবা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, বুঝছো? আমরা করতেছিলাম হচ্ছে রেগুলেশন অফ বডি ফ্লুইড। রেগুলেশন অফ বডি ফ্লুইড কে আমরা বলছিলাম দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স আর একটা হচ্ছে রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্সের মধ্যে ওয়াটার ইনটেক রেগুলেশন হয় বাই থ্রাস্ট মেকানিজম, আর ওয়াটার আউটপুট রেগুলেশন হয় বাই প্রাইমারি রেগুলেটরি হরমোন লাইক এডিএইচ, অ্যালডোস্টেরন, এএনপি। এগুলো আমরা গত ক্লাসে পড়ে ফেলছিলাম, একটু রিভিউ করে যাই। রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য ফর সোডিয়াম, সোডিয়ামের জন্য কি কি আছে? হরমোনাল রেগুলেশন বাই রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, এডিএইচ আর নেট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। আর পটাশিয়ামের জন্য হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন বাই ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ইনফ্লাক্স অ্যান্ড লং টার্ম রেগুলেশন বাই অ্যালডোস্টেরন। হ্যাঁ, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম পড়ছো নাকি এটাও পড়ছো না? জি ম্যাম, পড়ছি। এই মেকানিজমটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি সবকিছুর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এটা কিন্তু খুব ভালো করে লিখবা, হ্যাঁ, পরীক্ষার সময় খুব ভালো করে ডিটেলস এটা লেখা শিখবা। তো রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স আমরা যেটা বলতেছিলাম যে ওয়াটার ব্যালেন্স ইজ দ্য রেজাল্ট অফ interaction of thrust and ADH to maintain a stable plasma osmolarity. Plasma osmolarity কত? প্লাজমা অসমোলারিটি কত আমাদের? ম্যাম 280 to 300। 282, কোন বইতে 290 দেওয়া আছে, কোন বইতে 300 দেওয়া আছে। 282 to 300 মিলি অসমোল পার লিটার, নাকি ইউনিট সহ বলবা? হ্যাঁ, আর সেলের যেই কম্পার্টমেন্টে অসমোটিক প্রেসার বেশি থাকবে সেখানে কি হবে? ধরো ইসিএফ এ অসমোটিক প্রেসার বেশি, তাহলে কি হবে? ফ্লুইড ইসিএফ এর দিকে যাবে। হ্যাঁ, এখানে পানি কিন্তু সেখানেই যাবে। হ্যাঁ, পানি সেখানেই যাবে, এটা খেয়াল রাখবা। তাইলে the sensation of thrust promote water intake and ADH regulate urinary water excretion. Positive or negative water balance and the corresponding changes in tonicity and cell volume are sensed osmoreceptor and thrust center cell in hypothalamus. আমি আগেও বলছি এগুলা ভাইবাতে জিজ্ঞেস করবে যে অসমোরিসেপ্টর, হ্যাঁ, অসমোরিসেপ্টর বা থ্রাস্ট সেন্টার কোথায় থাকে? তুমি বলবা যে হাইপোথ্যালামাসে থাকে। The osmoreceptors are situated in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus. The thrust center is situated in the organum vasculosum of the anterior hypothalamus. তোমরা যদি অত ডিটেলস মনে রাখতে না পারো, শুধু হাইপোথ্যালামাস মনে রাখলেই হবে। Plasma hyperosmolarity and hypovolemia are the stimulus for both. যদি অসমোলারিটি বেড়ে যায়, মানে 300-র উপরে যদি চলে যায়, আবার যদি হাইপোভলিউমিয়া হয়, হ্যাঁ, কোনো কারণে আমাদের প্লাজমা ভলিউম কমে গেল, তাইলে তারা অসমোরিসেপ্টর এবং থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করবে। থ্রাস্ট সেন্টারের কাজ হচ্ছে ওয়াটার ইনটেক করা, মানে আমি পানি খাবো, পানির তৃষ্ণা বাড়াই দিবে। আর এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা, ইউরিনারি এক্সক্রিশন কমাই দেওয়া। Hypovolemia stimulates sympathetic nervous system and activate renin, angiotensin, aldosterone system, both of which finally increase angiotensin 2 production. Hyperosmolarity stimulate osmosis in hypothalamus.
The activated osmoreceptor and increased angiotensin 2 stimulate charge center, leading to increased water intake, increased ADH secretion, leading to increased renal water retention to normalize plasmaosmotic pressure. Ultimately, plasmaosmotic pressure normalizes. এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো তোমরা যখন ভলিউম ডিসঅর্ডার পড়বা তখন তোমাদের কাজে লাগবে। ECF sodium concentration is the function of water balance. Regulation of water balance is equivalent to osmoregulation, and ECF volume is the direct function of body sodium content. এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে ECF ভলিউমটা রেজাল্ট হচ্ছে বডির সোডিয়াম কন্টেন্ট থেকে, অথবা ECF এর যে সোডিয়াম কনসেন্ট্রেশন আছে সে কি করে, ওয়াটার ব্যালেন্স মেনটেন করে। হ্যাঁ, আর ওয়াটার ব্যালেন্স রেগুলেশন আর অসমো রেগুলেশন একই কথা। ঠিক আছে, এই পয়েন্ট গুলা মনে রাখবে, এগুলা লাগবে আমরা যখন ভলিউম ডিসঅর্ডার পড়বো তখন লাগবে। রেগুলেশন অফ ওয়াটার ইনটেক বাই থ্রাস্ট মেকানিজম। দেখো, আমরা আজকে যদি ওই ফ্লোচার্টটা পড়তাম তাইলে আমাকে এই জিনিসগুলো আর পড়াইতে হইতো না। থ্রাস্ট মেকানিজম স্টিমুলেটেড হবে কখন, যদি প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, যদি হাইপোভলিউমিয়া হয়, অথবা ব্যারোরিসেপ্টর যদি এটাকে স্টিমুলেট করে, আর এনজিওটেনসিন 2, এগুলো হচ্ছে স্টিমুলাই ফর থ্রাস্ট সেন্টার। হ্যাঁ, আমরা বলছিলাম যে যদি প্লাজমা অসমোলারিটি বেড়ে যায় তখন কি হবে, অসমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হবে। অসমোরিসেপ্টর থাকে কোথায়, হাইপোথ্যালামাসে। অসমোরিসেপ্টর যখন স্টিমুলেটেড হবে হাইপোথ্যালামাসে, মানে এটা থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করবে। থ্রাস্ট সেন্টার স্টিমুলেটেড হলে কি হবে, আমরা ওয়াটার ইনটেক বাড়াবো, আলটিমেটলি ওয়াটার রিটেনশন হবে এবং আমার প্লাজমা অসমোলারিটি কমে যাবে। সেম একই ভাবে যদি কারো প্লাজমা ভলিউম কমে যায়, তার ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার যদি কমে যায়, সে জাক্সটাগ্লোমেরুলার সেল অফ দ্য কিডনি থেকে হ্যাঁ রেনিন রিলিজ করবে। রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে, এনজিওটেনসিন 2 বেড়ে যাবে। এনজিওটেনসিন 2 যখন বাড়বে সেও স্টিমুলেশন করবে, থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করবে, বেশি বেশি ওয়াটার ইনটেক হবে, ওয়াটার অ্যাবজর্পশন হবে জিআইটি থেকে, প্লাজমা অসমোলারিটি কমে যাবে, যেটা বেড়ে গেছিল সেটা কি হবে, আবার কমে যাবে। তাইলে এই হচ্ছে ফ্লো চার্টটা, এটা সুন্দর তোমাদের এবিসি বইতে দেওয়া, অসমোরিসেপ্টরের আন্ডারে। হ্যাঁ, এই ফ্লো চার্টটা সুন্দর করে লিখে আজকে হোয়াটসঅ্যাপ করবা। তারপরে আসো রেগুলেশন অফ ওয়াটার আউটপুট ডাইরেক্টলি বাই এডিএইচ, ইনডাইরেক্টলি বাই আদার হরমোন। আমরা অলরেডি পড়ছি, এগুলো অত ডিটেলসে আমি আর করবো না। এডিএইচ অ্যান্টি ডায়োরেটিক হরমোন, এটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এটার আরেকটা নাম কি, ভ্যাসোপ্রেসিন। এটা রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুইটা হরমোন তৈরি হয়, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। এটার প্রাইমারি ফাংশন কি, is to decrease the amount of water lost at the kidney which reduce the concentration of electrolyte. তার মানে এটার এক কথায় তুমি যদি ফাংশন বলো তাহলে এডিএইচ অ্যান্টিডায়োরেটিক হরমোন, তার কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা, ওয়াটার রিটেনশন করা, ইউরিনারি লসটা কমায় দেওয়া। এখন দেখো এডিএইচ সিক্রেশনের জন্য স্টিমুলেস কি কি, প্লাজমা হাইপারঅসমোলারিটি, হাইপোভলিউমিয়া আর ডিক্রিজ ব্লাড প্রেশার, এগুলো হচ্ছে স্টিমুলেশন। ওই একই মেকানিজমে এই যে এডিএইচও কাজ করে, যেটা আমরা একটু আগে পড়ে আসছিলাম যে থ্রাস্ট সেন্টার স্টিমুলেটেড হবে। হ্যাঁ, সেম একই মেকানিজমে এনজিওটেনসিন 2 আর যখন অসমোরিসেপ্টর স্টিমুলেশন হবে তখন সে কি করবে, এডিএইচ এর সিক্রেশন বাড়াই দিবে। এডিএইচ সিক্রেশন বাড়লে ওয়াটার রিটেনশন হবে, অসমো রেগুলেশন হবে। ঠিক আছে, মেকানিজম কিন্তু একই। These stimuli occur when a person sweats excessively or is dehydrated. How ADH act? Sweating or dehydration increases the blood osmotic pressure, which is detected by the osmoreceptor within the hypothalamus that constantly monitor the osmolarity of the blood. Osmoreceptors stimulate group of neurons within the hypothalamus to release ADH from the posterior pituitary gland. ADH travels through the bloodstream to the target organ, mainly distal convoluted tubule and collecting duct of the kidney. ADH makes the membrane of more permeable to water, that is, increased water reabsorption, which leads to decrease in urine output. ADH promotes
insertion of aquaporine into the principal cell of collecting duct to cause more water reabsorption. এই যে রেড মার্ক করা জায়গাটা, এটা তোমাদের লাভলি ম্যাডাম ফিজিওলজি যে উনার পছন্দ। হ্যাঁ, যে এডিএইচ কি করে, একুয়াপোরিন বাড়ায়। তুমি যদি আমাদেরকে বলো যে এডিএইচ কি করে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে বা ওয়াটার রিটেনশন করে, আমরা খুশি। বাট ম্যাডাম এই একুয়াপোরিনের কথাটা জানতে চায়। হ্যাঁ, তাইলে মেকানিজম কিন্তু একই। আমি তোমাদেরকে যেটা দেখাইলাম, এই জন্য আমি বলতেছিলাম যে এবিসি বই, তাইলে তোমাদের ওই দুইটা মেকানিজমই একসাথে চলে আসবে। তারপরে অ্যালডোস্টেরন আমরা পড়াইছিলাম। অ্যালডোস্টেরন হচ্ছে ইজ এ হরমোন মেড বাই দ্য সেল অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, দ্যাট ইজ জোনা গ্লোমেরুলাসা থেকে এটা সিক্রেশন হয়। It controls the level of sodium and potassium ion in ECF. সোডিয়াম এবং সে কি করে, মেনটেন করে। Net result of its action is to reabsorb sodium ion into the blood and simultaneously excrete potassium ion into the urine. তোমরা শুনতে পাচ্ছ? আজকে থেকে বোধহয় নতুন টপিক শুরু হলো, এই যে অ্যালডোস্টেরন থেকে। এটা পড়ছিলাম আমরা গত ক্লাসে। ম্যাম এটা গত ক্লাসে হয়েছিল ম্যাম। আচ্ছা, তাইলে আমরা একটু কুইক রিভিউ করে যাই, করে সামনের দিকে আগাই। আমি তোমাদেরকে সবসময় বলি যে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা হচ্ছে এনিমি, মনে থাকবে? সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা হচ্ছে এনিমি। সোডিয়াম যদি ভিতরে ঢুকে পটাশিয়াম বাইরে যাবে, পটাশিয়াম ভিতরে ঢুকলে সোডিয়াম বাইরে যাবে। এই দুইটা হচ্ছে এনিমি। তাহলে অ্যালডোস্টেরনের কাজ যদি তুমি বলো যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তাহলে পটাশিয়াম কি হবে? অ্যালডোস্টেরনের কাজ কি পটাশিয়ামের জন্য? পটাশিয়াম এক্সক্রিট ইনটু দ্য ইউরিন, মনে থাকবে? সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা কিন্তু এনিমি। সোডিয়ামের সাথে ফ্রেন্ডলি থাকে হচ্ছে ক্লোরিন, সোডিয়াম যেদিকে যাবে ক্লোরিনও সেদিকে যাবে। আর পটাশিয়ামের থাকে ফ্রেন্ডলি থাকে হচ্ছে হাইড্রোজেন, সো পটাশিয়াম যেদিকে যায় হাইড্রোজেনও সেদিকে যায়। এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো তোমাদের এমসিকিউ কাজে লাগবে। তাহলে অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, এটা হচ্ছে তার মেইন কাজ। আর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে পানি রিঅ্যাবজর্পশন হবে, সেটা হচ্ছে তার ইনডাইরেক্ট ফাংশন। ঠিক আছে, মেইন ফাংশন তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে বলবা সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এই যে যখন আমাদের রেনাল পারফিউশন কমে যাবে, হ্যাঁ, বা হাইপোভলিউমিয়া হবে। পারফিউশন কমে যাওয়া মানে কি? ভলিউম কমে গেছে, ব্লাড ভলিউম কমে গেছে। তো ব্লাড ভলিউম যখন কমে যাবে তখন কিডনি থেকে রেনিন রিলিজ হবে। এই রেনিন দেখো লিভার থেকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করছে, তারপরে লাংস থেকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম এসে সেটাকে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করছে। এনজিওটেনসিন 2 দেখো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি স্টিমুলেট করছে, তারপরে টিউবুলার সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন এবং পটাশিয়াম এক্সক্রিশন বাড়াই দিছে। তারপরে দেখো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়াইছে, যেটা আবার ইনডাইরেক্টলি সোডিয়াম এবং ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন বাড়াইছে এবং পটাশিয়ামের এক্সক্রিশন বাড়াই দিছে। আবার এইদিকে আর্টেরিওলার ভ্যাসোকনস্ট্রিকশন করছে। হ্যাঁ, আর্টেরিওলার ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়াইলো। আবার অন্যদিকে সে পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ সিক্রেশন করে সে এডিএইচ কালেক্টিং ডাক্টে গিয়ে সে ওয়াটার রিঅ্যাবজর্পশন করলো। তাহলে এই হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। হ্যাঁ, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটাও খুব ইম্পর্টেন্ট একটা মেকানিজম। এই মেকানিজমটাও তোমরা লিখে পাঠাবা। তারপরে আমরা বলছিলাম এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড, এটা এট্রিয়াম থেকে আসে, নামের মধ্যেই আছে নেট্রিউরেটিক, মানে তার কাজ হচ্ছে সোডিয়ামকে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন করে দেওয়া। সোডিয়াম যদি এক্সক্রিয়েশন হয়ে যায় তাহলে পানিও এক্সক্রিয়েশন হয়ে যাবে। তার মানে সে যদি হাইপার ভলিউমিয়া হয় তাহলে আমাদের বডি থেকে সোডিয়াম এবং পানির পরিমাণটাকে সে কমাই দিবে। তাহলে এখানে কি লিখছে দেখো, a hormone made by specific cell of cardiac atria whenever blood volume increase. In general, the effect of ANP are opposite to those of angiotensin 2. In other words, ANP opposes renin-angiotensin-aldosterone system. renin-angiotensin-aldosterone system কি হয়েছিল? সে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করছিল, কিন্তু এখানে কি হচ্ছে? সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিয়েশন হবে। ঠিক আছে,
It promotes the loss of sodium and water at the kidney in the urine, inhibit renin release, inhibit the secretion of ADH and aldosterone by inducing blood vessel to dilate and water to be excreted in urine. NP reduce both blood volume and blood pressure. Some related topics associated with water balance regulation. দেখো ADHSK পড়ছো, ফিজিওলজিতে পড়ছো? ADHSK পড়ছো ফিজিওলজিতে? ম্যাম আজকে তো অ্যানাটমি ক্লাস ছিল। ম্যাম আজকে তো আমাদের আজকে ছিল, ওরা বায়োকেমিস্ট্রি টিউটোরিয়াল হয় নাই। ক্লাস কার ছিল? পারিসা ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করব। শোনো, এই যে এডিএইচ যেটা হচ্ছে এডিএইচ এসকেপ, তো তোমাদেরকে তোমরা না বলছো যে তোমরা ফিজিওলজিতে রেনাল সিস্টেম পড়ে ফেলছো? ম্যাম আচ্ছা লেকচার শোনো, শেষ লেকচার শেষ, বাট আমরা তো পড়ি না ম্যাডাম, তাইলে মনে থাকবে কিভাবে, ঠিক না? প্রতিদিনের পড়াগুলা প্রতিদিন পড়বা, বুঝছো? এগুলা হচ্ছে সব জিনিস পরীক্ষায় হয়তো পাস আগে পড়ে হয়ে যাবে, অথবা পাস করে ডাক্তার হয়ে যাবে, কিন্তু তুমি যে রেগুলার সিনসিয়ার সেটারও ফল পরে পাবা। এখন না পাও, যখন পোস্ট গ্রাজুয়েশন করতে যাবা বা করবা তখন এই জিনিসগুলা কাজে লাগবে। রেগুলার পড়া আর একটা হচ্ছে চাপের মুখে কালকে পরীক্ষা আমি গড়গড় করে মুখস্থ করলাম, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স, ঠিক আছে? এডিএইচ এসকেপ, নাম এসকেপ মানে কি? এসকেপ বলতে কি বুঝো? উইথড্র করা নাকি? এডিএইচ এসকেপ বা পালানো, হ্যাঁ। এসকেপ অফ রেনাল ওয়াটার, এমনিতে নরমাল এডিএইচ এর কাজ হচ্ছে কি ওয়াটার রিটেনশন করা, হ্যাঁ, ওয়াটার রিটেনশন করা। কিন্তু এডিএইচ এসকেপ যদি হয়ে যায় তাহলে কি হবে? ওয়াটার এক্সক্রিয়েশন হবে। এই জিনিসটা তো বুঝতে পারছো? জি ম্যাম। Escape of renal water excretion mechanism from the effect of chronically elevated plasma ADH level. Function of ADH is to increase renal water retention, thus to decrease urine volume. মানে এটা আমরা নরমাল এডিএইচ এর কথা বলতেছি, যে এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা, thus to decrease urine volume. ওয়াটার যদি রিটেনশন হয় তাহলে কি হবে? ইউরিন ভলিউম কমে যাবে। আমাদের নরমাল প্লাজমা অসমোলারিটি হচ্ছে 280 থেকে 290 মিলিঅসমোল পার লিটার। আমি আগেও বলছি এটা বই টু বই ভেরি করে, ধরো 280 থেকে 290 milliosmol per liter. ADH concentration is normal 3 picogram per ml. When plasma osmolarity is about 295 milliosmol per liter, ADH concentration is 5 picogram per ml, causing maximum renal water retention and decreasing water urine volume. কথাটা বুঝো নাই বোধহয় তোমরা। যখন প্লাজমা অসমোলারিটি নরমাল থাকে, মানে 280 থেকে 290 থাকে, হ্যাঁ, তখন প্লাজমাতে এডিএইচ এর কনসেন্ট্রেশন থাকে হচ্ছে 3 পিকোগ্রাম পার এমএল। 3 পিকোগ্রাম পার এমএল, বুঝতে পারছো? কিন্তু যখন কোনো কারণে প্লাজমা অসমোলারিটি বেড়ে যায় তখন কি হয়? এডিএইচ এর কনসেন্ট্রেশন 5 পিকোগ্রাম পার এমএল হয়, এবং তখন কি হয়? ম্যাক্সিমাম রেনাল ওয়াটার রিটেনশন হয় এবং ডিক্রিজ হয় ইউরিন ভলিউম। When plasma osmolarity rises beyond 295 milliosmol per liter, no further increase in ADH concentration, so renal water retention decrease and urine volume increase despite raised level of ADH. তাহলে জিনিসটা কি বোঝার চেষ্টা করো, যখন 295 বা 300 ক্রস করে ফেলবে প্লাজমা অসমোলারিটি, তখন এডিএইচ বাড়লেও বডি আর ওয়াটার রিটেনশন করতে পারবে না এবং ইউরিন ভলিউম বেড়ে যাবে। এটাকে আমরা কি বলি? এসকেপ বলি। কথা বুঝতে পারছো? নরমাল এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা আর ইউরিন ভলিউম কমাই দেওয়া, কিন্তু যখন প্লাজমা অসমোলারিটি 295 উপরে চলে যাবে, এডিএইচ এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম থাকবে 5 পিকোগ্রাম পার এমএল, তখন দেখা যাচ্ছে কি আমার বডি আর এডিএইচ এর কনসেন্ট্রেশন অনেক বেশি থাকা সত্ত্বেও এই ওয়াটার রিটেনশন করতে পারবে না, ইউরিন ভলিউম বাড়াই দিবে। এটাকে কি বলা হয়? এডিএইচ এসকেপ বলা হয়। বুঝতে পারছো?
রেসপন্স করো, না করলে কেমনে বুঝবো? জিনিসটা কি বুঝতে পারছো? তোমরা কি আসো নাকি নাই? আছি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। থেকে লাভ কি? রেসপন্স করো, জিনিসটা কি বুঝতে পারছো? নরমাল এডিএইচ এর কাজ হচ্ছে, নরমালি এডিএইচ এর কাজ হচ্ছে রেনাল ওয়াটার রিটেনশন করা আর হচ্ছে ইউরিন ভলিউম মেনটেন করা। নরমাল ফাংশন এডিএইচ এর হচ্ছে রেনাল ওয়াটার রিটেনশন করা আর হচ্ছে ইউরিন ভলিউম ডিক্রিজ হবে। তখন যদি আমার বডি ওয়াটার সব রিটেনশন করে দেয় তাহলে ইউরিন ভলিউম আসবে কোত্থেকে? ইউরিন তো হবে না। তো নরমালি আমাদের প্লাজমা অসমোলারিটি আমরা বলছি 280 থেকে 290 মিলিঅসমোল পার লিটার, এবং নরমালের এডিএইচ কনসেন্ট্রেশন যেটা সেটা হচ্ছে 3 পিকোগ্রাম পার এমএল। এখন কোনো কারণে আমার প্লাজমা অসমোলারিটি বেড়ে যদি 295 হয়ে যায় বা আর একটু বেশি হয়, তখন এডিএইচ 3 থেকে বেড়ে 5-এ যাবে এবং সে কি করবে? ম্যাক্সিমাম রেনাল ওয়াটার রিটেনশন করবে এবং ডিক্রিজ করবে ইউরিনারি ভলিউম। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তার ম্যাক্সিমাম কাজ করার ক্ষমতা। ম্যাক্সিমাম সে 5 পর্যন্ত বাড়তে পারবে, সে ম্যাক্সিমাম ওয়াটার রিটেনশন করবে এবং ইউরিন ভলিউম কমায়া সে পানি হোল্ড করার চেষ্টা করবে বডিতে। কিন্তু যখন প্লাজমা অসমোলারিটি 295 মিলিঅসমোল পার লিটারের উপরে চলে যাবে, হ্যাঁ, মানে এই তার লিমিটেশন সে ক্রস করে ফেলবে, তখন there is no further increase in ADH concentration. ADH আর বেশি বাড়বে না, 5-এর বেশি বাড়া সম্ভব না। তখন কি হবে? এই 5 থাকার পরেও বডি কি করবে? রেনাল ওয়াটার রিটেনশনটা কমায় দিবে এবং ইউরিন ভলিউমটা বাড়ায় দিবে। এটাকে কি বলা হয়? এডিএইচ এসকেপ মেকানিজম বলে। তার মেকানিজমটাকে সে এসকেপ করবে, এটাকে কি বলা হয়? এডিএইচ এসকেপ মেকানিজম। বুঝতে পারছো এখন? জি ম্যাম। ঠিক আছে, বাসায় বসে পড়বা, খালি বুঝলেই হবে না। তারপরে আসো আরেকটা শর্ট নোট, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। A condition characterized by excessive release of ADH from pituitary gland or another source, causing the body to retain fluid and lower the blood sodium level by dilution. এটা হচ্ছে কোনো কারণে এক্সেসিভ এডিএইচ রিলিজ হবে। যদি বেশি বেশি এডিএইচ রিলিজ হয় তখন কি হবে? আমার বডিতে ফ্লুইড সে বেশি ধরে রাখবে। বডিতে ফ্লুইড যদি বেশি ধরে রাখে তাহলে সোডিয়াম লেভেলটা কমে যাবে, ডাইলিউশন হয়ে সোডিয়াম লেভেলটা কমে যাবে। এটা হচ্ছে syndrome of inappropriate ADH secretion. It is mainly caused by cancer, especially that of the lung cancer. The pituitary gland appropriately produce and release vasopressin when the blood volume goes down or the blood pressure goes down or level of electrolyte becomes too high. So secretion of ADH is termed inappropriate if it occurs when blood volume is normal or high, blood pressure is normal or high, electrolyte concentration are low, other appropriate reason for vasopressin release are not present. Inappropriate কখন বলবো? যখন আমাদের মানে নর্মাল কন্ডিশনে, যেসব কন্ডিশনে এই যে এডিএইচ সিক্রেশন হওয়ার কথা ছিল, এই যে এডিএইচ রিলিজ হওয়ার কথা ছিল, যখন ব্লাড ভলিউম কমে যাবে, যখন ব্লাড প্রেশার কমে যাবে অথবা ইলেকট্রোলাইট লেভেল হাই হয়ে যাবে, এইসব ক্ষেত্রে কথা ছিল এডিএইচ রিলিজ হওয়ার। কিন্তু এইসব কারণ নাই, কিন্তু এডিএইচ সিক্রেশন হচ্ছে, সেই ক্ষেত্রেই আমরা এটাকে বলবো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। ঠিক আছে? তো যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন হবে তখন কি হবে? আমাদের যে সোডিয়াম আছে, ধরো প্রথমে আমার প্লাজমা ভলিউম আছে 5, প্লাজমা ভলিউম কয় লিটার? 3 লিটার নাকি? জি ম্যাম, 3 লিটার। তো 3 লিটারে ধরো, কথার কথা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যে 3 লিটারে ধরো আমার হাফ কেজি সোডিয়াম আছে, এটা জাস্ট এক্সাম্পল। তো যদি কোনো কারণে আমার ফ্লুইড ভলিউম বেড়ে 5 লিটার হয়ে যায়, তো 5 লিটারে যদি শুধু ওই হাফ কেজি সোডিয়াম থাকে তাহলে এটা ডাইলিউট হয়ে যাবে না? ডাইলিউট হয়ে আমার প্লাজমা অসমোলারিটি কমায় দিবে। এটাকেই বলা হয় সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। ঠিক আছে?
তাহলে এই দুইটা শর্ট নোট আজকে আমরা নতুন পড়লাম। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ওয়াটার ইনটক্সিকেশন থেকে শুরু করব। তোমরা দুইটা মেকানিজম একটু ভালো করে লিখবা আর এই শর্ট নোট দুইটা একটু পড়বা।